দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা অনেকেই কয়দিন ফোন দিয়েছেন, বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছেন, হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, ইউটিউবে কমেন্ট করেছেন যে ভাই দীর্ঘদিন ধরে আপনার ভিডিও দেখছি না। আসলে একটু পারিবারিক ঝামেলা এবং শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত ভিডিও করতে পারিনি এই কয়দিন, অন্তত এই এক সপ্তাহ মতো। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো আপনারা বর্তমানে যেই বিষয়টা নিয়ে অধিক প্রশ্ন করে থাকছেন যে এখন বাগানে সবার বাগানেই এই যে এই একটাতে যে ফুলটা আছে দেখতে পাচ্ছেন, এই যে এই ফুলটা, এটার পরিমাণ অত্যাধিক। এখন এই ফুলটা কিভাবে টিকে ফলে পরিণত করা যায় এবং এই সময় গাছে কোন ধরনের রাসায়নিক সার প্রয়োগ করা যাবে, কোনটা যাবে না, কী পরিমাণে প্রয়োগ করবেন, কেন করবেন, সেই সব বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে এই ভিডিও থেকে আপনি একটু হলেও নতুন কিছু জানতে পারবেন। তো একটা ছোট্ট ইনফরমেশন দিতে যাচ্ছি। আমার লোক বর্তমানে অবস্থান করছে টাঙ্গাইল ঘাটাইলে অবস্থান করছে। সেখানে বেশ কিছুদিন অবস্থান করবে। আপনারা যারা টাঙ্গাইলের আশপাশ থেকে বৈদ্যুতিক তার বা বান পদ্ধতি করার জন্য লোক খুঁজছেন, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আমার লোক যেহেতু ওইখানে আছে, আপনাদের এক্সট্রা কোনো যাতায়াত খরচ দেওয়া লাগবে না। তো প্রথমেই আলোচনার বিষয়ে আমরা এটা শুরু করতে চাচ্ছি যে আমাদের গাছে ফুল থাকা অবস্থায় অনেকে বলে সার প্রয়োগ করা যায় না। আসলে সত্যি কি যায় না? এখানে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এই সময় সার প্রয়োগ করা যাবে। ধরেন এখন হচ্ছে গাছের মাতৃত্বের সময়। এখন সে দেখতে পাচ্ছেন একটা ডগার মধ্যে 3টা ফুল দিয়েছে। এখন এখানে প্রায় 3টা টিকে গিয়েছে, এই পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু আরও ফুল এসেছিলো, দেখতে পাচ্ছেন। এই যে একটা এসেছিল, এখানে এসেছিল, এখানে এসেছিল, এই যে এখানে এসেছিল, সবগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তার মধ্যে 3টা টিকে আছে। এখন আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, দেখবেন যে আপনার যেই ডোগার মধ্যে ফুল রয়েছে এতটুকু সাইজ হয়ে গিয়েছে, সেই ডোগাটা যতই মোটা হোক বা পুরু হোক, দেখবেন এই যে এমন নরম হয়ে গিয়েছে। তার কারণটা কি বলতে পারবেন? তার কারণ হচ্ছে, ধরেন এই ডোগাটা যেই পরিমাণে পুষ্টি গ্রহণ করছে, ঠিক এই ডোগাটা কিন্তু সেম পরিমাণে পুষ্টি গ্রহণ করছে। এখন আপনি যদি বাড়তি পুষ্টি না দেন, আপনি যদি এই ডোগার কথা চিন্তা করেন যে আমার ডোগা তো এটা ঠিক আছে, কিন্তু এই যে ফুল যে হয়েছে, আপনাকে তো এই ডোগার কথাও চিন্তা করতে হবে। কারণ সে ফুল দিচ্ছে, তার খাবারের এখন বেশি প্রয়োজন। কারণ এই ফুল থেকে ফল হবে, ফল বড় হবে, সেই জন্য তার খাবার কিন্তু একটু বেশি প্রয়োজন। তো সেই জন্য এই সময় সার দিতে হবে। আবার আপনারা এই ভুলটা করেন না যে খাবার বেশি প্রয়োজন বিধায় একবারে খুব বেশি করে সার প্রয়োগ করে ফেললেন। এটা কিন্তু সম্পূর্ণ একদম মারাত্মক একটা ভুল হবে। আপনারা চেষ্টা করবেন একবারে বেশি করে খাবার না দিয়ে অল্প অল্প করে বারবার, মানে ধরেন এক সপ্তাহ কি 10 দিন পর পর খাবারটা দেওয়ার জন্য, তাহলে গাছের জন্য এটা সবচেয়ে বেশি ভালো হয়। এখন বলি কোন ধরনের সারগুলো প্রয়োগ করবেন। ড্রাগন চাষের জন্য যে সারগুলো শুরু থেকে প্রয়োজন, সেটা ফল পর্যন্ত কিন্তু সেই একই সারই প্রয়োজন। তবে এখানে কিছু অনুখাদ্য আছে। যখন ফুল আসবে, ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য কিছু অনুখাদ্যের প্রয়োজন হয়, যেগুলো আপনাকে এই সময় দেওয়া প্রয়োজন। যেমন ম্যাগনেসিয়াম আছে, বোরন আছে। এই 2টা সার কিন্তু আপনার বাগানে এই সময় খুবই জরুরি। আপনার এই যে ফুলটা ফুটে যে ফলে পরিণত হবে, তার জন্য ম্যাগনেসিয়াম আর বোরনটা কিন্তু খুবই প্রয়োজন। এই বিষয়টা সকলে সতর্ক থাকবেন। এইবার কি পরিমাণে দিবেন দেখেন। আসলে সারের ডোজটা বলাটা খুবই কষ্টকর, কারণ হচ্ছে ইতিপূর্বে আপনারা কোন ধরনের সার প্রয়োগ করেছেন, কী মাত্রায় প্রয়োগ করেছেন, সেই সব বিষয় জানা ব্যতীত আমি হুট করে কোনো সারের ডোজ বলতে পারি না। তবে এখানে আপনি ম্যাগনেসিয়াম 5 কেজি দিতে পারেন, আর বোরনটা 4 কেজি দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ভালো একটা কোম্পানির সার দিতে হবে, তাহলে পরিমাণটা এটা থাকবে। আর যদি কোম্পানি ব্যতীত এমনি যে লুজগুলো পাওয়া যায় সেগুলো ক্রয় করে দেন, তাহলে আমি যে পরিমাণটা বললাম সেটা ডাবল দিয়ে দিবেন। আর ডিএপি সারটা প্রয়োগ করবেন, আর সাথে বিঘা প্রতি 20 কেজি করে পটাশ সারটা অবশ্যই রাখবে। এবার অনেকেই বলে ইউরিয়া সারটা প্রয়োগ করা যাবে কিনা। আসলে আমি আপনাদেরকে বলি যে প্রয়োগ না করলেই নয়, সেই জন্য প্রয়োগ করতে হয়। তার মানে কি, ইউরিয়া সারটা যদি আপনি একবারেই প্রয়োগ না করেন, আপনার বাগানে যদি নাইট্রোজেন না থাকে, তাহলে কিন্তু ফুল ফল খুব ভালোভাবে টিকবে না বা আসবে না। যখন আপনার বাগানে ফুল থাকবে বা ফল থাকবে, সেই সময় আপনাকে ইউরিয়া সারটা প্রয়োগ করতে হবে, কিন্তু মাত্রাটা অনেক কম। এই বিষয়টা খেয়াল রাখবেন। আর সার প্রয়োগের উত্তম সময় হচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল এখন আসেনি, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। দেখা গেলো 1 দিন 2 দিন পর পর হুট করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আপনারা একটু সতর্ক থাকবেন। যখন বৃষ্টিটা হওয়ার পর যদি মনে হয় যে না, আপনার গাছের গোড়ার মাটিটা নরম আছে বা সার প্রয়োগ করা যাবে, তৎক্ষণাৎ আপনি সার প্রয়োগ করে দিতে পারেন। এটা কিন্তু সবচেয়ে বেশি কার্যকারিতা হবে আপনার বাগানের জন্য। আরেকটা বিষয়, আপনারা এই সময় চাইলে
জৈব সার ব্যবহার করতে পারেন। অনেকের প্রশ্ন ছিল জৈব সার ব্যবহার করতে পারবেন কি না। আসলে আপনি চাইলে জৈব সার ব্যবহার করতে পারবেন, তবে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, সেক্ষেত্রে আপনার বাগানে পচনটা লাগতে পারে গোড়ার মধ্যে যদি আপনি জৈব সার প্রয়োগ করেন। তো যদি পচন লাগে তাহলে সেখানে আপনি ছত্রাকনাশকটা প্রয়োগ করে যাবেন কন্টিনিউয়াসলি। যদি আপনার বাগানে কোনো সমস্যা না থাকে, দেখা গেলো আপনি 15 দিন কি 20 দিন পর পর ছত্রাকনাশক প্রয়োগ করছেন। আর যদি আপনার গোড়ার মধ্যে আপনি ড্রাগন গাছের গোড়ার মধ্যে যদি জৈব সার প্রয়োগ করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি 1 সপ্তাহ কি 10 দিন পর পর 2-3 বার করে ছত্রাকনাশকটা প্রয়োগ করতে পারেন। তাহলে আপনার গোড়াটা পচনটা অনেক কম হবে। হবে না এটা বলছি না, এটা বলা সম্ভব না, হবেই, কিন্তু কম হবে। আর এই সময় একটা মারাত্মক ভুল আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে গাছের গোড়া নিড়ানো। আবার এটাও করেন না, দেখা গেলো গাছের গোড়ানো নিষেধ করছি আমি, সেজন্য আপনারা ওই যে ঘাস পোড়া বা ঘাস পচা যেটা আছে, ড্রাগন কেয়ারমের এগুলো যেগুলো আছে আর কি, সেগুলো যদি গাছের গোড়ায় স্প্রে করেন তাহলে কিন্তু আপনার গাছের একটু হলেও ইফেক্ট পড়বে বা সমস্যা হবে। সেজন্য আপনারা এটা এড়িয়ে চলবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে দেখেন, এই দেখেন এখানেও ঘাস রয়েছে, এই যে গোড়াও কিন্তু ঘাস রয়েছে, আর মাঝখানে তো প্রচুর ঘাস দেখতে পাচ্ছেন। আমরা ঘাসটা কেন নিড়াচ্ছি না, কারণ হচ্ছে ড্রাগন গাছ যখন আপনি নিড়াবেন, অনাকাঙ্ক্ষিতভাবে আপনার গাছের শিকড় একটু হলেও কাটবে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতির বিষয়, যখন আপনার গাছে ফুল বা ফল থাকে, আপনার গাছের গোড়ার শিকড় যদি কেটে যায়, তাহলে কিন্তু আপনার ফুল এবং ফলের উপর বিরূপ একটা প্রভাব পড়ে। সেজন্য আপনারা এমত অবস্থা নিড়ানো থেকে একটু বিরত থাকবেন। আপনার যদি মনে হয় যে না আমি সার দিচ্ছি, তো সেক্ষেত্রে আমার তো এই যে ঘাস রয়েছে সেটা সার বেশি গ্রহণ করে ফেলছে, সেক্ষেত্রে আপনি 5 কেজি কি 10 কেজি মাত্রা বাড়িয়ে দিবেন, তাতেও আপনার সমস্যা হবে না। কিন্তু নিড়াতে গেলে অবশ্যই একটা অনেক বড় সমস্যা হতে পারে। তো আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি বা করব, বিষয়টা টপিকসটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা আগামী পর্বে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে আপনি যে এই বছর যেই পাখির হাত থেকে রক্ষা করার জন্য উপরে নেট দিবেন, কোন নেটটা ব্যবহার করবেন। সেই নেট ব্যবহার করলে আপনার সানবার্ন যে সমস্যাটা ছিল, সানবার্নের সমস্যাটা কিন্তু অনেকাংশে দূর হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আর এখন যেহেতু কোনো ধরনের হরমোন ফলে প্রয়োগ করা যাবে না, বা প্রয়োগকৃত ফল বাজারে বিক্রি হবে না, সেজন্য আপনারা প্রাকৃতিক উপায়ে বৈধ মাত্রায় কীভাবে ফলটা বড় করতে পারেন, এই নিয়ে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান কাদের স্যারকে আমাদের জমিতে নিয়ে আসার জন্য, এবং তার সাথে আলাপ আলোচনা করে কীভাবে ফল বড় করা যায় সেই বিষয়ে একটা পরিপূর্ণ ধারণা নিব, এবং আপনাদেরকেও সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার নিত্য নতুন ভিডিও কিন্তু আমি সবসময় আপলোড দিয়ে থাকি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, যেখানে থাকুন সুন্দর থাকুন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।